সহযোগিতায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা, আর কত দূর ওই মোহনা, এ যে কুয়াশা, এ যে ছলনা, এই বঞ্চনাকে পার হলেই পাবে জনসমুদ্রের ঠিকানা। আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের এই আয়োজন করোনাকালের জরুরি স্বাস্থ্য সেবা নিয়ে এই আয়োজন। আজকেও আমরা কথা বলবো করোনার জরুরি চিকিৎসা। ঘরে ঘরে করোনা দেখা দিচ্ছে, অর্থাৎ অনেকেই হাসপাতালে না ভিড় জমিয়ে যতটুকু সম্ভব বাড়িতে রাখার চেষ্টা করছেন। প্রিয়জনেরা, আত্মীয় স্বজনেরা, সন্তানেরা সবাই চেষ্টা করছেন যতটুকু সাপোর্ট দিয়ে অন্তত ঘরে তার প্রিয় মানুষটিকে রেখে চিকিৎসা দেওয়া যায়। সেই চিকিৎসায় যদি কোনো চিকিৎসকের পরামর্শ লাগে নিশ্চয়ই সেটা আমরা নিয়ে নিচ্ছি ফোনে। আজকেও আমরা টেলিভিশন থেকে নিয়ে নিতে পারি। যারা ঘরে আছেন, করোনার কালে প্রিয়জনদের কাছে আছেন, তাদের জন্য আজকের আয়োজন। আমরা পেয়েছি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডক্টর দীপঙ্কর ঘোষকে। দীপঙ্কর অনেক দিন পরে, আর করোনারও তো অনেক দিন হলো, তাই না? আপনি তো একেবারে সারাক্ষণই এই করোনা ইউনিটেই কাজ করছেন। হিসেব তো নাই কত পেশেন্টকে আপনি সরাসরি হ্যান্ডেল করেছেন। এই হিসেব রাখাটা আসলে কঠিন, কারণ ডিউটির সময় না, আমি ঠিক একেবারে সংখ্যা জানতে চাইছি না, কিন্তু অনেক পেশেন্টই তো প্রতিদিনই দেখছেন। প্রতিদিন অনেক পেশেন্টকে দেখতে হয়, নতুন নতুন অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতা। লাস্ট অনুষ্ঠানে যে অভিজ্ঞতা বলেছিলেন, তারপরে নতুন কি অভিজ্ঞতা শেয়ার করবেন? মানে কেমন দেখছেন? আমরা দেখি যে ল্যাবরেটরিতে করোনার বদলে যাচ্ছে, মানে ক্যারেক্টার বদলে যাচ্ছে, মাইক্রোস্কোপের নিচে তার সিকোয়েন্সিং হচ্ছে নানা রকমের। কিন্তু একজন চিকিৎসক হিসেবে যখন নাকি করোনা পেশেন্টকে 15 দিন আগে একরকম দেখেছেন, 15 দিন পরে কোনো পার্থক্য দেখে, মানে আপনি ওই একজন গবেষকও বটে, নিজেও একটু নোট করে রাখছেন যে এই ব্যাপারগুলো হতে পারে। আমরা একটু এই অভিজ্ঞতাটা শুনতে চাই। আমরা প্রথম যখন সেশন ডিউটি করি, এবার আমার ডিউটি ছিল 3rd সেশন। প্রথম সেশনের ডিউটি, প্রথম 2 সেশনে আমাদের ডিউটিতে আমরা প্রচুর পেশেন্টের লোড ছিল আমাদের ঢাকা মেডিকেলে। ইনডোর বা আউটডোর যত পেশেন্ট আসতো, প্রচুর লোড ছিল পেশেন্টের, এবং তার মধ্যে খারাপ পেশেন্টের সংখ্যাটাও বেশ ছিল। আমি যখন কেবিন ব্লকে ছিলাম, ম্যাক্সিমাম পেশেন্টের অক্সিজেন রিকোয়ারমেন্ট লাগছে, অক্সিজেনের নিড দিন দিন বাড়ছে, এরকম পেশেন্ট ছিল বেশি। তো গত 2 সেশনের তুলনায় জাস্ট রিসেন্ট যে সেশনটা শেষ করে আসলাম, এখানে ডিফারেন্সটা, যেমন খারাপ পেশেন্ট আছে, ঢাকা মানে তো খারাপ পেশেন্ট থাকবে, কিন্তু শুরুর দিকে মানুষের মনে যে প্যানিকটা ছিল যে করোনা পেশেন্ট বলতে হলো ক্রিটিক্যাল, মানে করোনা তো মাইল্ড, মডারেট, সিভিয়ার, আমি সিভিয়ার কেসগুলোকে খারাপ বলছি। শুরুর দিকে আমাদের যে সমস্যাটা হতো, আমাদের অনেক বেডে মাইল্ড কেসগুলো ভর্তি থাকতো, মানে মানুষের মনে তখন একটা ধারণা ছিল কোভিড পজিটিভ মানে হসপিটালাইজেশন লাগবে, মানে যতটা সম্ভব দূরে রাখার এই ইস্যুটা আমাদের জন্য খুব প্রবলেমেটিক ছিল। এই কারণে মাইল্ড কিছু কেসের কারণে আমরা অনেক সময় মডারেট বা সিভিয়ার কেসগুলোর দিকে টাইম দিতে পারতাম কম। বাট লাস্ট 1 মান্থে আমার কাছে যে সিনারিওটা চেঞ্জ মনে হয়েছে, যে মানুষের কনসিয়াসনেস লেভেলটা মনে হয় আগের চেয়ে অনেক বেশি, এখন বেশি, এবং করোনা মানে যে দূরে সরিয়ে দিতে হচ্ছে, এই ধারণাটা থেকে মানুষ সরে আসছে অনেকটা। এটা আসলে বাংলাদেশের জয়। অবশ্যই এটা, অবশ্যই এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টা হয়তো এই পজিশনে আমাদেরকে নিয়ে আসতে হেল্প করেছে। যেরকম একটা ট্রমা তৈরি হয়েছিল, বের করে দিচ্ছে বা বাসা ভাড়া দিচ্ছে না, করোনা হলেই একেবারে মানে এক ধরনের সালিশ বসিয়ে অচ্যুত করে ফেলা হচ্ছে, সেই জায়গা থেকে মানুষ অনেকটা অনেক সরে এসেছে। বরং
অনেক আদরে অনেক যত্নে করোনা এখন রোগীরা করোনা রোগীর যে ঘরে হোম কেয়ারে যে একটা এক্সট্রা কেয়ার দরকার, তাদের ফুড হ্যাবিট থেকে শুরু করে বা আদার যে অ্যাসোসিয়েটেড স্টাফগুলো তাদের প্রয়োজন, আমার মনে হয় ফ্যামিলি মেম্বাররাও এই ব্যাপারটাতে অনেক বেশি আগ্রহী এখন, যে করোনা মানে ঘরের বাইরে চলে যেতে হবে ব্যাপার কেমন না, একদম না, এবং তাকে একেবারে আইসোলেশন মানে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এই ব্যাপারটা ওইটা বাঙালি নিজের ভালোবাসা দিয়ে ওটাকে জয় করে করেছে। নিয়েছে। আপনারা যদিও বলেন যে খুবই ডেঞ্জারাস, তার গ্লাসটা যেন না ধরা হয়, তার ওইটা যেন না এটা তো করা হয়, স্বাস্থ্যবিধির একটা পার্ট বলে আমরা অবশ্যই আমরা একটু সতর্ক করে দেই। চিকিৎসকদেরকে আমরা দোষ দিচ্ছি না, কিন্তু বাঙালির একটা ওই মানে বিল্ট ইন ব্যাপার আছে Built-in যে ব্যাপার আছে। সেইটা দিয়ে জয় করে নিচ্ছে। এবং অনেকেই ঘরে সুস্থ হচ্ছেন, সেটা তো আপনি বলতে পারবেন ভালো, আমি জানি। এখন যেটা হয়, আমরা পেশেন্ট যাদেরকে মাইল্ড পাই, যেমন এবার আমার যে ফ্লোরটাতে ডিউটি ছিল বেসিক্যালি 502 নম্বর ওয়ার্ড আমাদের ঢাকা মেডিকেলে, সেটা ডেডিকেট ছিল হেলথ ওয়ার্কার এবং হেলথ স্টাফদের জন্য, ডাক্তার বা নার্স এই টাইপের যারা মানে যারা যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য ওই ফ্লোরটা ডেডিকেটেড ছিল। তো সেখানে যে নার্স বা ডাক্তার যারাই ছিলেন, নার্সদের অনেকেই হয়তো মাইল্ড কেস, তো তাদেরকে জিজ্ঞাসা করতাম যে আপনি চাইলে হসপিটালে থাকতে পারেন, আর যদি মনে করেন বাসায় গিয়ে আইসোলেশন থাকতে পারবেন, হোম কেয়ারে যদি কোনো সমস্যা না থাকে বাসায় আপনি যেতে পারেন। আমার মনে হয় অ্যারাউন্ড 70-80% যদি সম্ভব হয় বাসায় দিয়ে দেন। আচ্ছা, হসপিটালেও তো সমস্যা হচ্ছে না কোনো, তাহলে হসপিটাল না থেকে বাসায় পরিবেশে থাকলে মতো সবার মাঝখানে থাকলে আমি একটু কমফোর্ট ফিল করি, সবার সাথে আছি, কমফোর্ট ফিল করি, বাসাতে সমস্যা হবে না। আমি একজন পেশেন্টকে পেয়েছি যিনি আসলে কর্মজীবী হোস্টেলে থাকতেন, নার্স, ওনার হোস্টেলে ফেরা নিয়ে ঝামেলা, হোস্টেল থেকে ওনাকে বলা আছে নেগেটিভ না হলে ফেরা যাবে না। এটা হয়তো হোস্টেলের একটা অনেক ধরনের মানুষ থাকে, সেই হিসেবে এটা পজিটিভ ভাবে নেবে, এটা আমি নেগেটিভ ভাবে কোনোভাবেই বলছি না। বাট বাকি সবাই কিন্তু বাসায় যেতে পারছেন, বাসায় যাবেন, এ কথা শুনলে বাসায় যাওয়ার প্রতি তাদের আগ্রহটা বেশি ছিল, যেটা 2-3 মাস আগেও বাসায় যেতে পারবো না, কমেন্টটা ছিল বাসায় যেতে পারছি না। আমার এই চেঞ্জটা আমার কাছে পজিটিভ মনে হয়। মানে আমরাও চারিদিকে যেটা বলছি যে ঘরে ঘরে করোনা, তার মানে ঘরে রাখছে বলেই তো ঘরে ঘরে করোনা আমরা বলতে পারছি। এই কথাটার মধ্যে একটা পজিটিভ নোট আছে অবশ্যই। একেবারে দূর করে দিচ্ছে না, যতটুকু পারছে সবাই ঘরের মধ্যে মাস্ক ব্যবহার করে বারবার করে গোসল করছেন, সবাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছেন, কিন্তু মানে প্রিয়জনটাকে একেবারে কাছেই রাখছেন। এইটা একটা অন্য মানে বাঙালি কায়দা আমার মনে হয় যে এটা চিকিৎসক হিসেবে হোক বা সমাজের আর 10 জন মানুষের মধ্যে একজন সমাজের পার্ট হিসেবে হোক, এই ভাইবটাকে পজিটিভ ভাইবই বলতে হবে আমাদের জন্য। এটা তো সাইকোলজিক্যালি অনেকখানি পজিটিভ করে তোলে, মানে অবশ্যই পজিটিভ। পেশেন্ট অনেক একজন পেশেন্টকে যখন আমি ফোনে বলছি আপনি হসপিটালে ভর্তি হয়ে যান, তার কোভিড পজিটিভ, তার মনে কিন্তু সে যতই মাইল্ড কেস হোক, একজন নর্মাল পেশেন্ট হিসেবে তার মনে কিন্তু একটা ভয় কাজ করে, আমাকে হসপিটালে যেতে বললো, নিশ্চয়ই সামথিং রং। আর এই পেশেন্টটাকে যখন ফোনে সবকিছু শুনে আমরা বললাম যে আপনি মাইল্ড কেস, আপনি স্যাচুরেশনটা একটু চেক করলেন, যদি ভালো থাকে, যদি কোনো সিমটম না থাকে আপনাকে কিছুই করতে হবে না, কোনো সিমটম না থাকলে ইভেন বড় ধরনের কোনো ওষুধ খাওয়ারও প্রয়োজন নেই, আপনি জাস্ট আইসোলেশনটা ঘরে মেনটেন করেন, 14 দিন শেষ হোক। এখন নতুন গাইডলাইন যেটা বলে সিমটম না থাকলে 14 দিন পরে টেস্ট করার প্রয়োজন নাই, কারণ যার সিমটম ছাড়া 3 দিন থাকে যে পেশেন্ট, সে 3 দিন ছাড়া সিমটম ফ্রি থাকলে 3 দিন পর তার অন্য একজন মানুষকে ইনফেক্ট করার ক্ষমতাটা তার থাকে না। তো এটা আমরা অনেকে বুঝাই যে 14 দিন হয়ে গেলে পরীক্ষা করতে হবে, না করতে পারলে নেগেটিভ না আসলে কি হচ্ছে না হচ্ছে, এটা এই মুহূর্তে আসলে খুব একটা জরুরি না। আচ্ছা, আইসোলেশনটা মেনটেন করলে আমরা যেই ইনকিউবেশন পিরিয়ডটা 14 দিন, এখন পর্যন্ত যেটা 14 দিন বলা হচ্ছে, 14 দিন আইসোলেশনটা মেনটেন করলে আমরা বলে নিচ্ছি যে আপনি রিস্ক ফ্রি হয়ে যাচ্ছেন, আপনি এখন অ্যাজ ইউজুয়াল মুভ করতে পারেন। ওষুধেও তো অনেক পরিবর্তন এসেছে। আমি এই ওষুধের মানে আপনার কাছ থেকে একটা প্রেসক্রিপশন নিতেই চাই, কারণ ঘরে বসে অনেকেই চেষ্টা করছেন সেবা দেবার, আর অত বেশি ভয় পাচ্ছেন না, এবং এটাতে আসলে আমরা আসলে এই লড়াইটার তে নিশ্চয়ই জিতবো এবং ভালোভাবেই জিতবো, সেটা আমার মনে হচ্ছে। একজন ফোনে আছেন, একটু শুনে নেই, তারপরে আমরা ওষুধের বিষয়টা নিয়ে কথা শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আমার নাম তানজিম। জি তানজিম ভাই বলেন। অ্যাকচুয়ালি আমি আমার আম্মুর জন্য একটু কথা বলতে চাই। আমার আম্মুর বয়স 32, বুঝেছেন? আচ্ছা, হ্যাঁ। আমার আম্মুর ব্যথা, এই ব্যথাগুলো আবার সরানোরা করে, বুঝেছেন? আচ্ছা, এক গিরে ব্যথা, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। যে সময় ব্যথা হয় সে সময় কোনো কাজই করতে পারে না, বুঝেছেন? আচ্ছা,
আর আমার আম্মু ওষুধ ইউজ করে ডেপ্লাকর। আচ্ছা, এখন ডাক্তার দেখিয়েছেন কত আগে? ডাক্তার কত আগে দেখাইছে? আপনার আম্মাকে কথা বলতে পারবেন আমাদের সঙ্গে ফোনে হ্যাঁ একটু? পারবেন, নিন কথা বলেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমাদের সঙ্গে ডক্টর দীপঙ্কর ঘোষ আছেন, একদম মন খুলে কথা বলেন। হ্যাঁ, আমার এই জি, ব্যথাটা হইছে মনে করেন 2 বছর। হুম হুম, জি, এখন প্রথম ছিল পাততাইল, মানে তলায়, বুঝছেন? হুম হুম, পাততালা হওয়ার পরে হাঁটতে পারতাম না, তারপর হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে একটু ভালো দিকে যাওয়ার পরে আমি এখন ওই ব্যথার জন্য ওই ক্যালসিয়াম বড়ি খাই, ডি রাইস। হুম, তো প্রথম দিছিল 40,000 পাওয়ার, তারপর 20,000 পাওয়ার। হুম হুম, এখন তারপরে আছে এই নিউরোবিয়ান হুম, আর ওইগুলো কি জানো না, ডেফলাকরটা ব্যথার জন্য, ডেফলাকর আছে 40, এই আচ্ছা। না 24। আচ্ছা, আপনার কি ওনাকে আপনার নামটা একটু বলবেন? আমার নাম শাহনাজ পারভিন। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি ডেফলাকরটা কতদিন যাবত খাচ্ছেন? ডেফলাকর মনে করেন তা প্রায় 1 বছর হয়েছে। আপনাকে এটা খাওয়ার জন্য কোনো ডাক্তার দিয়েছিলেন নাকি ফার্মেসিওয়ালা দিয়েছিলেন? হ্যাঁ, একটা ডাক্তার মানে সিম্পল গ্রাম্য ডাক্তার। গ্রাম্য ডাক্তার ডেফলাকর দিয়েছিলেন। প্রথম কথা হচ্ছে, আপনি যে ডেফলাকরটা খাচ্ছেন এটা খুবই খারাপ একটা ওষুধ নিয়ম ছাড়া খেলে। এটা স্টেরয়েড বলি আমরা, এটা লাইফ সেভিং ড্রাগ, বাট আপনি যেটা খাচ্ছেন এটা নিয়ম ছাড়া। আপনি যে ব্যথার কথা বলছেন তাতে ডেফলাকর জাতীয় ওষুধ খাওয়ার কোনো ধরনের কোনো ইন্ডিকেশন নাই। এই ওষুধটা আপনি যেটা 1 বছর ধরে খাচ্ছেন, এটা আপনার শরীরে অস্টিওপোরোসিস নামে একটা রোগ তৈরি করছে, যেটাতে শরীরের হাড়গুলো পাতলা হয়ে যায় ডেফলাকরের সাইড ইফেক্ট হিসেবে। আপনার এখন যেটা ব্যথা হচ্ছে এই ডেফলাকর খাওয়ার সাইড ইফেক্ট এটা। হ্যাঁ, আপনার অস্টিওপোরোসিস ডেভেলপ করছে, আপনি ড্রাগ ইনটু কুশিং, কয়েকদিন পর হয়তো আপনার হাতে পায়ে পানি চলে আসবে, কপাল খারাপ থাকলে ডায়াবেটিস বা হাইপার কোলেস্টেরোলিমের মতো রোগও দেখা দিতে পারে আপনার। এজন্য আপনি অতি সত্বর যে কোনো একজন বিশেষজ্ঞকে দেখাবেন, কারণ ডেফলাকরটা আপনাকে হুট করে বন্ধ করা যাবে না, এটা আস্তে আস্তে আমরা ট্যাপার করে বন্ধ করতে হবে। এবং এটা না, আমি আছে প্রতিনিয়ত খাইনি, মনে করেন সপ্তাহে 1-2 খাই, তারপরে মাঝে সাঝে যেটাই খান, এটা 1 বছর মানে একটা দীর্ঘ সময়। আমরা এই জাতীয় ওষুধ কাউকে যখন ইন্ডিকেশন থাকে দেই, 5 থেকে 7 দিনের বেশি আমরা দেই না। এটা বুঝতে হবে আপনাকে, আপনি একটা দীর্ঘ সময় ধরে আগে খাচ্ছেন। প্রথম খাতাম খাই, তাতে আর এখন কাজ হয় না, বুঝছেন? এখন কাজ হবে না, কারণ এখন ও কাজ করার পরিবর্তে আপনার শরীরে অকাজটা বেশি করছে। হ্যাঁ, এই জন্য আপনার পুরো শরীরে এখন ব্যথা। আপনি যে ক্যালসিয়ামটা খাচ্ছেন, আপাতত ওই ক্যালসিয়ামটা 2 বেলা করে খান। নিউরোবি বা ডি রাইস যেটা খাচ্ছেন ওইটা খান। আপনি ডেফলাকরটা যেটা 40 মিলিগ্রাম, এটা আগামী 10 দিন অর্ধেক করে খেয়ে খেয়ে বন্ধ করে দিতে হবে। 10 দিনে অর্ধেক করে আগামী খাবে 10 দিন। নাকি ওই যে অর্ধেক আপনারা করে। সেটাকে 1/4 করেন, আবার ওনার এরকম ক্ষেত্রে আস্তে আস্তে 24 করেন? যেটা খাচ্ছেন অর্ধেক করে এটা বন্ধ করে নিয়ে আসুক। আচ্ছা। এই 10 দিনের মধ্যে আচ্ছা, আপনি আর এই যে- অবশ্যই 10 দিনের মধ্যে আপনি অবশ্যই নিকটস্থ যে কোনো একজন এমবিবিএস নিচের পক্ষে অথবা আপনার লোকাল যে কোনো সরকারি হসপিটালে মেডিসিনের কনসালটেন্ট অ্যাভেলেবেল থাকেন, তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তারা আর প্রয়োজন এই যে আপনার কোরাডিএক্স, এই যে কোরাডিএক্স খাই, বুঝছেন? জি এটা কি খাবো? হ্যাঁ, এটা আপনি 2 বেলা করে খাবেন। এটা আপনি 2 বেলা করে এর তো খাবেন। প্রচুর গ্যাস হয়, আর আমি গ্যাসের বড়ি তো আছে, গ্যাসের বড়ি গ্যাস খাই। হচ্ছে আপনার ডেফলাকর্টের সাইড ইফেক্টের জন্য, আলসার করে ডেফলাকর্ট। হুম। আপনি যাবতীয় সব সমস্যা ডেফলাকর্টের সাইড ইফেক্ট থেকে হচ্ছে। ও, তাহলে মোটমাট ডেফলাকটার খাবোই না, তাই? না, না না, না, ডেফলাকর্ট আগামী 10 দিন অর্ধেক আপনি করে- অর্ধেক করে খাবেন। অর্ধেক করে খাবেন 10 দিন। সকালবেলা ভরা পেটে অর্ধেক করে খাবেন। ঠিক আছে, মানে হুট করে বন্ধ করা যাবে না, এটাকে বন্ধ করতে হবে আস্তে আস্তে। ঠিক আছে, আর এই আগামী যে মাথায় ঘাড়ের সিঁড়ি এই একই ব্যথা তাহলে? হ্যাঁ হ্যাঁ, একই ব্যথা, একই কারণে ব্যথা হচ্ছে। আচ্ছা, যশোর থেকে শাহনাজ পারভিন এবং তার ছেলে তানজিব প্রথম ফোন করেছিলেন। আমরা যেটাতে ছিলাম দীপঙ্কর ঘোষ, ওই ঘরে ঘরে করোনা এবং ওষুধেরও তো অনেক কিছু পরিবর্তন এসেছে। অনেকেই আমরা এর আগে আমরা যখন আলোচনা করেছি যে বিরাট বড় একটা প্রেসক্রিপশন নিয়ে, মানে রেমডেসিভির থেকে শুরু করে সবই সকলে included এটা থাকতো। স্টক করে রাখতেন।
এবং ওই যে উনি ডিরাইজের কথা বলেছেন যে ভিটামিন ডি, জিঙ্ক ইত্যাদি দুনিয়ার সব ওষুধ। এখন এটাকে একটু সিম্পল কিভাবে করা যায়, মানে এখন তো জার্নালগুলোতেও অনেক চেঞ্জ চলে চেঞ্জ আসছে। করেছে। বেসিক্যালি সিম্পল বলতে আমরা যদি স্টেজ ওয়াইজ তাকাই করোনার দিকে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, মাইল্ড কেসগুলো কিন্তু আমাদের দেশে অ্যাজ ইউজুয়াল নর্মাল যে ফ্লুগুলো, এই ফিভার থাকবে, একটু হেডেক থাকতে পারে, একটু রানি নোজ, কখনো একটু কাফ, এই জাতীয় পেশেন্টের কিন্তু বেসিক্যালি কোনো ওষুধের প্রয়োজন নাই। আমরা মাইল্ড কেসগুলো বলে যারা হোম আইসোলেশনে ভালো হয়ে যায়, 80% কেস কোনো ধরনের ট্রিটমেন্ট ছাড়া ভালো হয়ে যায়। তো এদের ক্ষেত্রে আমরা সবসময় যেটা বলি, যদি কোনো সিমটম থাকে, কারো একটু রানি নোজ হচ্ছে, সে অ্যান্টিহিস্টামিন খেলেন 1 দিন 2 দিন 3 দিন দরকার বুঝে, সিমটম না থাকলে এটাও প্রয়োজন নাই। আর ওই গরম পানির ভাপ নেওয়া, গরম চা খাওয়া, এটা কিন্তু চিকিৎসার পার্ট না, এটা একটা সুদিং ইফেক্ট, একটা আরামের মতো, আরামের একটা ইফেক্ট দেওয়ার জন্য। অনেকে কিন্তু এক্সকিউজ এটা দেয় যে আমি তো 3বার 4বার গরম ভাপ নিচ্ছি, আমি গরম পানি খাচ্ছি, চা খাচ্ছি, সব, তারপরে যত মশলা আছে সব মশলা রেগুলা খাচ্ছি, কেন এটা হবে? আসলে ওটা তো আর ওষুধ নয়, ওইটা ওষুধ না, ওইটা পথ্য। ওইটা পথ্য বলতে আমাদের গলা ব্যথা করছে, গলা একটু খুশখুশ করছে, এই জিনিসগুলো নিলে একটু আরাম পাওয়া যায়, এটা সাময়িক একটু আরাম পাওয়া যায়, আরাম বোধ হয়, এই জন্য জিনিসগুলো নেওয়া। দেন মেডিকেশন, মডারেট কেস আমরা যাদেরকে বলি, যাদের এক্সরেতে নিউমোনিয়ার সাইন থাকবে বাট হসপিটালাইজেশন করার মতো অবস্থায় তারা নাই, স্যাচুরেশন ভালো আছে, তারা মডারেট কেস। তাদের যদি নিউমোনিয়ার মতো সাইন থাকে, তারা ঘরে ওই যেটা আমরা বায়োলাইটাল নিউমোনিয়ার ক্ষেত্রে ডক্সিসাইক্লিনের কথা বলি, ভালো কাজ করে, তাদের ক্ষেত্রে জাস্ট একটা মেডিকেশন দিলেই হয়ে যায়। ইভেন রিসেন্টলি আইভারমেকটিন নিয়েও স্টাডি হচ্ছে, মানে আইভারমেকটিন তো বাদ ছিল, রিসেন্ট যে স্টাডি হচ্ছে আবার সেটাতে বলছে এরা ভাইরাল শেডিং যে কমায়, এর পক্ষে কিছু লজিক চলে আসছে আইভারমেকটিন নিয়ে, যার কারণে এখন কিন্তু আমাদের ঢাকা মেডিকেলেও আইভারমেকটিন আর ডক্সিসাইক্লিন নিয়ে একটা কন্ট্রোল ট্রায়াল চলছে অলরেডি, পেশেন্টদের ট্রায়াল চলছে। এটা রেজাল্ট হয়তো আমাদের যে জার্নাল আসে, আমাদের লোকাল ঢাকা মেডিকেলের জার্নাল, এটা হয়তো চলে আসবে। জার্নালে আসার আগেই আপনারা তো কিছুটা আমরা বেনিফিট পাচ্ছি কিনা সেটা আমরা বুঝতে পারবো, সেটা বুঝতে পারবেন এবং সেই পরামর্শটা দিতে পারবেন। তার মানে এখন যারা বাড়িতে আছেন, আমরা তো বলছি যে মাইল্ড কেসগুলোই বাড়িতে আছে এবং বাড়িতে সেই অর্থে তেমন কোনো ওষুধেরও দরকার পড়ে না, শুধু যত্ন এবং ঠিকঠাক করে খাবার, নিয়মটা মানা, আর একটু রানিং নোজ হলে যেটা ওই যে ফেক্সোফেনাডিন বা এই জাতীয় অ্যান্টিহিস্টামিন গ্রুপ যেগুলো, এগুলো খেতে পারে নির্দ্বিধায়। আরো একজন আছেন ফোনে। হ্যালো, আওয়াজ পাওয়া যাচ্ছে না তো? হ্যালো হ্যালো জি হ্যালো, হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি আর কি ওই যে আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম যে আমার কোমরে ব্যথা, কি ট্যাবলেটটা খেলে কাজ করে। আচ্ছা, কি নাম আপনার? জি জি, শিমু। শিমু, আচ্ছা শিমু, পিঠে ব্যথা বয়স কত এবং পিঠে ব্যথা কতদিন? আপনি না ফোন, টিভির ভলিউমটা কমাবেন, ফোনে কথা শোনা যাচ্ছে। শিমু, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কমাই দিছি, মানে আমার বয়স 32। আচ্ছা, কি কাজ করেন শিমু? আমি কোনো কিছু করি না, বাসায় আর কি। বাসায়, কিন্তু ঘরের কাজ তো অনেক কিছু করতে হয়, নিশ্চয়ই বসে থাকেন এই না? সংসারিক কাজ বুঝেন না, রান্না বান্না। একদম, হ্যাঁ সেটাই আমি বলছি। পিঠে ব্যথাটা কি কোনো কিছু মানে তুলেছেন বা এরকম, নাকি হঠাৎ করে হচ্ছে? না হঠাৎ করে, মানে কি অনেক আগে আমি একটু মানে আঘাত পাইছিলাম, তো ওটা যাবত আপনার 15 বছর আগে। তো আঘাত পরে আমি আমার ইঞ্জেকশন দিয়ে মানে কি ব্যথাটা আর কি দূর করা হয়েছিল, এতদিন আগে তো লাগে নাই। হঠাৎ মাঝে মধ্যে একটু হয়েছে, হালকা পাতলা সেরে গেছে, কিন্তু ইদারিং মানে ব্যথাটা যেমন বেশি চাপ দিতেছে। 15 বছর আগের ব্যথা। আপনার এই পিঠের ব্যথাটা কি সকালের দিকে বেশি হয় না বিকালের দিকে বেশি হয়? হ্যাঁ, সকালের দিকটা বেশি, মানে ঘুমের থেকে যখন উঠতে চাই তখনই যে ব্যথাটা বেশি। কাজকর্ম করার পর ব্যথাটা কি আস্তে আস্তে কমে আসে? হ্যাঁ, মানে চলাফেরা করলে, মানে কাজ টাজ করলে আস্তে আস্তে কমে, কিন্তু ব্যথাটা থেকে যায়। কিন্তু সকালে উঠতে গেলে মানে এরকম অবস্থা, মানে যে কোমর থেকে হাড়টি মানে সরে যেতেছে, এরকম লাগে। জি, আপনার মানে এই সকাল বিকালের সাথে কি সম্পর্ক? আমি বলছি, আসছি। আপনার এই কোমর ছাড়া শরীরের অন্য কোনো গিটে কোথাও কোনো ব্যথা আছে বা ফুলে গিয়েছিল, এমন হয়েছে কখনো? না, এমনি কোনো জায়গায় এমনি ব্যথা না, মনে করেন আমার একটু স্বাস্থ্য আছে তো, ওজন বেশি, মানে বুড়ি ব্যথাগুলো করতো হাত তুলতে গেলে। এখন হাঁটা চলাটা কম হয় তো ব্যথাটা করে না। আপনার চোখ লাল হয়ে যায় কখনো? চোখ লাল হয়ে যায়? না, চোখ লাল হয় না। প্রস্রাবে কোনো সমস্যা হয়? জি, প্রস্রাবে কোনো সমস্যা হয়? মানে আমার একটু মানে আসলে কি
মানে আমার একটু শারীরিক সমস্যা, মনে করেন যে আমার সাদা সিরা ভাঙে আর কি। ওটা বড় ধরনের সমস্যা। আপনি ডায়াবেটিস বা প্রেশারের কোনো ওষুধ খান না তো? না না, এগুলো কোনো ওষুধ খাই না, মাঝে মধ্যে একটু গ্যাস্ট্রিক চাপ দিলে খাই। জি, কিন্তু আমি আপনি ওষুধ কাইন্ডলি কম খাই। আপনি আপনার এই ব্যথার জন্য একটা এক্সরে করাবেন কোমরের। আমি নামটা বলে দিচ্ছি, যদি পারে নোট করে নেন। এক্সরে বোথ এসআই জয়েন্ট অবলিক ভিউ। ও, আমি তো একটু প্রবলেম, মানে আমি লেখাপড়া একটু কম জানি তো, লিখতে পারতাম না। আর কিছু আর আমরা সিআরপি নামে একটা ব্লাড টেস্ট করি। আচ্ছা, আমরা একটু সহযোগিতা করি শিমু আপাকে। শিমু আপা, আপনার যে নাম্বার, আমরা স্যারের নাম্বার দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আর আপনার যেটা লাগবে, মানে আপনার নাম্বারটা লিখে রাখছে আমার সহকর্মীরা। আপনার যে এক্সরেটা করতে হবে, আপনার কি ফোন ব্যবহার করেন? স্মার্টফোন নাকি নরমাল এমনি বাটন ফোন? টিপে? আমি স্মার্টফোনই ব্যবহার করি, কিন্তু আমার হাজবেন্ডের নাম্বার দিয়ে আর কি ফোন দিছে, আমার ফোনে টাকা নাই তো এইজন্য। তো আচ্ছা আমার কাছে আচ্ছা, স্মার্টফোন আপনার আপনার হাজবেন্ডের ফোনটাও তো স্মার্টফোন মনে হয়, এবং এখানে ফোন স্মার্টফোন না, নরমাল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। নাম্বারটা দিয়ে দিব আমরা, তাহলে ডাক্তারের নাম্বারটা দিয়ে দিব। আপনার ফোন থেকে আপনি একটু কথা বলেন, আর ডাক্তার সাহেব লিখে দিবে আপনাকে আপনার ওই এক্সরেটা কি লাগবে সেটা লিখে দিলে, ওইটা একটা প্রেসক্রিপশন আপনার ফোনের মধ্যে, ফোনটা নিয়ে দেখালেই আপনি ওই এখানে এক্সরেটা করে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যারের কাছে, মানে ডাক্তারের কাছে ফোন দিলে উনি আমাকে বলে দেবে কি জি এক্সরে জি করতে জি হবে। জি, ডাক্তার স্যারের নাম্বারটা দিয়ে দিলাম আমরা আপনার হাজবেন্ডের নাম্বারের মধ্যেই। জি, ঠিক আছে, ডাক্তার দীপঙ্কর ঘোষ। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা, আরেকজন আছেন ফোনে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো আছি ভাই, আপনি কে? ও, জুনায়েদ নেত্রকোনা থেকে। জি জি। জুনায়েদ ভাই বলেন। শুভ বিকাল। শুভ বিকাল, বলেন। বলতে চাচ্ছি, আমি একটু মানে বলতে চাইতেছি, আমি কিছুক্ষণ কথা বলার পরে হ্যাঁ, আমার কণ্ঠস্বর কেমন জানি একটু ভেঙে যায় আর কি, এই অবস্থা। আচ্ছা, আর মানে কিছুক্ষণ কথা বলতে গেলে পরে আমি আর কথা বলতে পারি না, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়, পরে অন্যরকম ফিলিংস অনুভব করি। হুম, কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়। আচ্ছা, এটা কতদিন ধরে? কতদিন ধরে বলতে গেলে, খেলাধুলা করতে গেলে একটু বুঝি, নয়তো বুঝি না, চিল্লাপাল্লা করলে এরকম হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, খেলাধুলা করেন আপনি না? বয়স কত? বয়স 20। 20 বছর বয়স। আর কোনো সমস্যা নাই, শুধু গলায় একটু কষ্ট হয়। হুম। দীপঙ্কর ঘোষ, জুনায়েদকে কিছু বলুন। আপনি আসলে যদি জিজ্ঞেস করি আপনার পেশা কি কাইন্ডলি? পড়াশোনা করি। পড়াশোনা। আপনার জোরে কথা বলার অভ্যাস আছে? খেলাধুলা করতে গেলে ওই যে হয়তো ফুটবল খেলে চিৎকার চেঁচামেচি। এই সমস্যাটা কি আপনি শুধু খেলাধুলা করার সময় টের পান? জি, খেলাধুলা করার সময় শুধু টের পাই, অন্যথায় আপনার মনে করেন যদি কারোর সাথে 10-15 মিনিট একসাথে কথা বলি তাহলে টের পাই। এই যে 10-15 মিনিট একসাথে কথা বলেন, সেই সময় কি আপনার জোরে কথা বলার অভ্যাস থাকে কিনা? মাঝে মধ্যে জোরে কথা বলে ফেলি, অন্যথায় বলি না। জি, প্রথম কথা হচ্ছে গলার এই স্বর চেঞ্জ হয়ে যাওয়া, এই জাতীয় যে কোনো সমস্যার জন্য প্রথম যে চিকিৎসা সেটা হচ্ছে আপনার ভয়েসটাকে আপনার রেস্ট দিতে হবে। আপনার ভয়েসটাকে, মানে কথা যতটুকু সম্ভব কম বলতে হবে, 1, বেশি জোরে কথা বলা যাবে না, 2, আর যদি সমস্যাটা একান্তই বিষয় তখন আমরা ফল নামে, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, ফল নামে একটা চেক করে, ভোকাল কর্ডটা চেক করে দেখতে হবে যে ভোকাল কর্ডে কোনো নোডিউল আছে কিনা। যাদের একটু জোরে কথা বলার অভ্যাস থাকে তাদের অনেক সময় ভোকাল কর্ডে ছোট ছোট নোডিউল থাকে, যেগুলোর কারণে বারবার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আমার কি করা? হ্যাঁ, আপনি কিছুদিন ভয়েসটাকে রেস্টে দেওয়ার অভ্যাস করেন, যে কথা কম বললে বা খেলাধুলা করার সময় জোরে চিৎকার কম করলে সমস্যাটার কোনো উপশম হয় কিনা। যদি দেখেন তাতে সমস্যাটার উপশম হয়ে যায় তাহলে খুব বেশি দুশ্চিন্তা করার মতো কিছু না। কিন্তু এরপরেও যদি দেখেন যে কথা কম বলার পরও আপনার সমস্যাটা থেকে যায়, তখন আপনি অবশ্যই ঢাকা মেডিকেল অথবা বিএসএমইউ যেটা, সেখানকার নাক কান গলা বিভাগে গেলেই FOL ফল নামে একটা পরীক্ষা, ওখানে গেলে আপনি স্বল্প মূল্যে সরকারের খরচে করে নিতে পারবেন। ওই রিপোর্টের পর আসলে বুঝে যাবে অন্য কোনো খারাপ কারণে সমস্যাটা হচ্ছে কিনা। জি, আমার আরেকটু একটু কথা বলার ছিল। জি, যে মনে করেন কিছুক্ষণ গরম লাগলে আবার কণ্ঠস্বর পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। কি হচ্ছে বুঝতে পারি না, আরেকবার বলেন। যদি বেশি করে গরম লেগে যায় আর কি। আপনার ফ্যামিলিতে অ্যাজমা রোগী আছে কেউ? অ্যাজমা বা হাঁপানি রোগী আছে কেউ? হাঁপানি রোগী তো আমাদের ফ্যামিলিতে নাই। জি, আপনার কি ঘন ঘন ঠান্ডা লেগে যায়, কাশি হয়, নাক দিয়ে পানি পড়ে, এরকম হয়? না না, এরকম কিছু না। আপনি
ওই ট্যাবলেট আমরা যে ফেক্সোফেনাডিন বা আমরা বিলাস্টিন গ্রুপ যেগুলো বলি, একটু একটা করে রাতে 2 সপ্তাহ খান। ট্যাবলেট ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম একটা করে রাতে 2 সপ্তাহ খান। সব ট্যাবলেটের নামটা শুনতে পাই না। ট্যাবলেট ফেক্সোফেনাডিন আচ্ছা ঠিক আছে। 120 মিলিগ্রাম একটা করে রাতে 2 সপ্তাহ খান। একটু গরম পানিতে গার্গেল করেন আর 2টা সপ্তাহ একটু কথা কম বলার অভ্যাস করেন। আমার মনে হয় তাতে আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা কাইন্ডলি ওষুধ দিয়ে একটু কোনোভাবে নাম ফেক্সো হ্যাঁ, আমরা যে কোম্পানির নাম বলি ট্যাবলেট আসলে বলাটা এভাবে আমরা ওপেনলি বলি না, যদিও ট্যাবলেট ফেক্সো 120 মিলিগ্রাম। হ্যাঁ, ফেক্সো এটা আমরা সবাই চিনি, একেবারে সবাই এখন এই করোনার সময় যার একটু গলা একটু খুশখুশ করে সবাই ফেক্সোটা খাচ্ছে। আপনার সেজন্য ভয় পাওয়ার কিছু নাই যে করোনা হয় নাই, বাট গলায় একটু চাপ লাগে, হয়তো ঠান্ডা ঠান্ডা লাগে। ডক্টর দীপঙ্কর ঘোষ আপনাকে এই ফেক্সোটা খেতে বলেছেন, আপনি সেটা করবেন। আর যেটা হলো যে 2 সপ্তাহ একটু সাবধানে রেস্ট দেবেন গলাটাকে। হ্যাঁ, যে খেলতে গেলেও চিৎকার করার দরকার নাই, আপনার আগে গলাটা ঠিক হতে হবে। ঠিক আছে, ওকে জুনায়েদ ভাই, আপনি ঠিক হয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আরো একজন আছেন দেশের বাইরে থেকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি জি ভালো আছি। জি বলেন। যে আমি তো ডাক্তার সাহেবের সাথে কথা বলতে। জি ডাক্তার সাহেব শুনতে পাচ্ছেন? জি শুনছি। জি বলেন। আমার আজকে 3 বছর ধরে চোখের একটা সমস্যা, সেটা হলো চোখ লাল হয়ে যায়। কারণ আমি এখানে ডাক্তার দেখাইছি, বলতে অ্যালার্জির থেকে, কিন্তু আমি চুলকানা, চোখ চুলকাও না, কিন্তু ওখানে এটা আমার লাল এমন ভাবে অনেকে দেখলো মনে করে যে আমি কোনো নেশা জাতীয় কিছু করি। আচ্ছা, তারপর আমি ডব ব্যবহার করতেছি নিয়মিত, অনুযায়ী 3 বছর ধরে এগুলা ব্যবহার করছি, কিন্তু আমি আমার চোখের কোনো আচ্ছা এটার কোনো সমাধান নাই। আচ্ছা, আপনি কি ড্রপ ইউজ করছেন? তার মধ্যে মধ্যে নাকের পানি ছুটে যায়, মানে পুরো দিন আমি হাসি আসে আর পানি অতিরিক্ত। আচ্ছা, আপনি কি কাজ করেন রিপন ভাই? বাহরাইনে আপনি বাইরে থেকে? আগে অবশ্য বিল্ডিং কানেকশনের কাজে করতাম, এখন ওটা আমি ছাড়িয়ে দিচ্ছি। অনেকে বলতেছে এটা অ্যালার্জির থেকে, তার কারণে আমি ওই সিমেন্ট থেকে বলতেছি, এই কারণে আমি ওটা ছাড়িয়ে, কারণ আমি এমনি ওই নর্মালি এই দেশের টেলিফোনের লাইনের কাজ করি এখন। আচ্ছা, তার মানে ওই যে ডাস্ট অ্যালার্জি, সিমেন্ট লেগে এরকম হতে পারে, সেটা ভেবে আপনি এখন কাজটা ছেড়ে দিচ্ছেন। এখন কাজের মধ্যে আপনার আর ওই মানে ধুলাবালির মধ্যে যেতে হয় না, তাই তো? আচ্ছা, এবং এই 3 বছরের মধ্যে ডাক্তার দেখিয়েছেন ওখানে? জি জি, অলরেডি প্রতি মাসে আমি ডাক্তার এসে ঘুরিয়ে একটা ওষুধ দেওয়ার বলতেছে যে পানি খোঁজ না দেবো। আচ্ছা, কিন্তু তার মধ্যে মানে কোনো কমের লক্ষণে আমি দেখতেছি না। আপনি কিন্তু সব কিছু চুলকানা, আপনার নাক দিয়ে পানি পড়া, ঘন ঘন হাঁচি হয়, সমস্যাটা কতদিন যাবত? 3 বছর। এটা পরায় মানে চোখ লালের সাথে, মানে আপনার কাশি হয়? শীতকাল আসলে কাশি হয়? না না, কাশি হয় না। আপনার এই রোগটা বেশি হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। হ্যাঁ, নাকের সমস্যাটাই মেইন। অ্যালার্জিক রাইনাইটিসের কারণে আপনার চোখটা বারবার লাল হয়ে যায়। আপনি নাকের একটা স্টেরয়েড স্প্রে ইউজ করবেন। আমি জানি না বাহরাইনে আসলে বাহরাইনের, হ্যাঁ সেটাই আমি বলছিলাম যে বলাটা আসলে কঠিন। ওখানকার প্রেসক্রিপশন মেডিকেশনের নাম আমাদের সাথে মিলবে না। আর আপনার মানে আপনি লিখে দিলেও সেটা হয়তো ওনারা ওইদিকে ওভার দ্য কাউন্টার হয়তো বিক্রি নাও পেতে পারে। তাইলে কি করা যায় জুনায়েদ ভাই? রিপন ভাই না, কি নাম? রিপন। রিপন ভাই, কি করা যায়? আপনাকে যে ওষুধ এখন বলবেন, সেই ওষুধটা তো আসলে ওই নামে ওইখানে ওই ওষুধটা পাওয়া নাও যেতে পারে, না পাওয়ারই সম্ভাবনা। যদি আপনারা আমার টেলিফোনে এই নম্বরে আমার সবকিছু আছে, হোয়াটসঅ্যাপ আছে, সবকিছু আছে, ওষুধের নামগুলো লিখে দিলে আমি দেশের থেকে আনাইতে পারবো, সেরকম লোক আমি পাবো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আপনাকে আর এখন আর আমরা টেলিভিশনে আপনার এই ইয়েগুলো বললাম না,
কি কি লাগবে প্রেসক্রিপশনটা ডাক্তার দীপঙ্কর ঘোষ আপনার ফোনে দিয়ে দিবেন। আপনার ফোন নাম্বার আমরা ডাক্তার সাহেবের ফোনের মধ্যে দিয়ে রাখছি এখনই। রিপন বাহরাইন থেকে আমার সহকর্মীরা এখনই দিয়ে রাখবেন, আশা করি দীপঙ্কর অনুষ্ঠান শেষ হলেই হয়তো প্রেসক্রিপশনটা দিতে পারবেন। যাই হোক, অনেক সার্ভিস, আরও সার্ভিস দিতে হবে ঘরে বসে যারা চিকিৎসা নিচ্ছেন পাচ্ছেন তাদের জন্য। আমরা কথা বলছিলাম ওষুধের ব্যাপারে। তো তখন যেটা বলছিলাম যে মডারেট কেসেও কিন্তু আমরা বড় ধরনের কোনো ওষুধে যাই না। এখন আমরা ওই জিঙ্ক হোক, ভিটামিন ডি হোক, এগুলো বেসিক্যালি ইমিউন বুস্টার হিসেবে রাখা হয়। যিনি ফিজিক্যালি ফিট তার আসলে এগুলোর প্রতি খুব বেশি ডিপেন্ডেন্ট হওয়ার কিছু নেই, যেগুলো লাগবেই ম্যান্ডেটরি এমন কিছু না। এটা হচ্ছে থাকলে ভালো। কেউ যদি হাই প্রোটিন ডায়েট খায় 3 বেলা, যখন বাসাতে আইসোলেশন আছে হাই প্রোটিন ডায়েট খায়, তার আলাদা করে পুরো ইমিউন সাপ্লিমেন্ট না নিলেও কিছু হবে না। আর ওষুধের ডিপেন্ডেন্স নিডটা বেসিক্যালি হচ্ছে যারা খুব সিভিয়ার কেস তাদের জন্য। ইনিশিয়ালি আমরা সিভিয়ার কেসে তো আর আসলে আমরা এখন ওষুধ বলার দরকারই নাই, কারণ সিভিয়ার কেস হলে আপনাদের কাছে আসতেই হয়। এটা হসপিটালাইজেশন ছাড়া সম্ভব না। রাইট, মানে একজন চিকিৎসকের উপস্থিতিতে সুপারভিশনে তারপরে আমরা তখন তার প্রটোকলটা ঠিক করে। সুতরাং এইটার সিভিয়ার কেসের ওষুধ বলে আর কোনো লাভ নাই, কিন্তু মাইল্ডের জন্য তেমন কোনো ধরা বাঁধা কোনো ওষুধের প্রয়োজন খুব একটা নাই। জ্বর আসলে প্যারাসিটামল খাবে, ঠান্ডা সর্দির মতো মনে একটু অ্যান্টিহিস্টামিন খাবে, বাস। এর বাইরে এক্সট্রা কোনো ওষুধের প্রয়োজনীয়তা আমার দিক থেকে। আচ্ছা, এর মাঝেই করোনা তো বলছি, ঘরে ঘরে করোনা, এখন যা হয় তাই তো করোনা বলছি। অন্য দু একটা ফ্লু পাচ্ছেন? হ্যাঁ, যেমন এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি, ঠান্ডা এই গরম, এই ঠান্ডা, মানে প্রচন্ড গরম, মানে ঠিক এই আবার হঠাৎ বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ভাব হচ্ছে, আবার পরের দিন প্রচন্ড গরম পড়ছে। না, কিন্তু এই যে গরমে ঘাম, এই যে ভাদ্র মাসের গরম যেটা বলে, এইটাতে তো প্রতি বছরই গরমি আর কি, মানে এখানে ডায়রিয়া হবে আর একটা ডায়রিয়ার সঙ্গে রিলেটেড জ্বর, একটু গা ঘুসঘুস করবে এবং গরম ওই যে ঠান্ডাটা বসে যাওয়া, যেটা অন্য বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই বছরে না, কিন্তু ডেফিনেটলি আপনি জানেন আমরা এগুলো পাই। কিন্তু সারপ্রাইজিংলি একটা পজিটিভ থিং হচ্ছে লাস্ট কাপল অফ মান্থসে আমাদের দেশে ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক কমে আসছে। আচ্ছা, এটা করোনার সতর্কতাবশত আমাদের যে হ্যান্ড ওয়াশ করার যে প্রবণতাটা তৈরি হয়েছে আমাদের মাঝে, নিজেকে স্যানিটাইজড রাখা, পরিষ্কার রাখার যে অভ্যাসটা, আমাদের সেন্ট্রাল হসপিটালগুলো, ইভেন পেরিফেরির হসপিটালগুলো, সব হসপিটালগুলো তো ডায়রিয়ার পেশেন্ট সংখ্যা অনেক কম। আচ্ছা আচ্ছা। তো এই গরমেও এর জন্য ডায়রিয়ার প্রকোপটা আমরা অ্যাজ ইউজুয়াল অন্যান্য বছরগুলোতে যেমন পাই তেমনটা না। ঢাকার বাইরে থেকেও কিন্তু আমরা এরকম পাচ্ছি, যেমন ধরেন বন্যার পানি নেমে যাওয়ার পরপরই যেই আমরা বারবারই বলি যে আপনারা পরিষ্কার পানি ব্যবহার করবেন, পানিটা ফুটিয়ে পান করবেন, তারপর গৃহস্থালির পানি যেগুলো সেগুলোতে ওই যে ট্যাবলেট, পানি শোধনের ট্যাবলেট দিয়ে তারপরে ব্যবহার করবেন। সেই ক্যাম্পেইনটা এবার ছিল, তার পাশাপাশি মনে হয় একটু অভ্যাস এবং করোনার ভয়ে হোক আর যাই হোক, আসলে কোনটা লস নাই, মানে না, স্বাস্থ্যবিধিটা কিন্তু আমাদের জন্য একটা বড় এডুকেশন ছিল। বিরাট আমাদের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রিতে স্বাস্থ্যবিধির কারণে কিন্তু কন্টাজিয়াস যে আদার্স রোগগুলো আমরা প্রতি বছর যেগুলো আমরা পেতাম সেগুলো কিন্তু অনেকটা কমে এসেছে। কিন্তু এখন তার সাথে সাথে তো ঢিলে ঢালাও হয়ে গেছে, সেটার কি খেসারত দিতে হবে না? ঢিলে ঢালার খেসারত এটা তো আসলে একটা বড় পরিসরের ব্যাপার। এখানে গভর্নমেন্ট পলিসি, সরকারের চিন্তাভাবনা, সরকারের আদার্স অ্যাসোসিয়েটেড যারা আছেন তাদের ওভারঅল অবজারভেশন কেমন, সবকিছু রিলেটেড। সো বিং এ পার্ট অফ হেলথ সিস্টেম, আমি শুধু আমার হেলথ কেয়ারটা নিয়ে খুব বেশি কনসার্ন। আমার ধারণা সরকার আমাদের জন্য যা করবেন ভালোই করবেন। না সেটাই, কিন্তু এই যে হঠাৎ আমরা খুশি হচ্ছি, আপনি খুশি হচ্ছেন যে আচ্ছা ঠিক আছে, আমাদের কোনোটাই লস নাই, মনে হয় যে খুব গরম লাগছে মাস্ক পরছি, কিন্তু এটাতে তো আখেরে আমাদেরই সুবিধা হচ্ছে, করোনা থেকে বাঁচছি, অ্যাজমা হচ্ছে না, অ্যাজমা রোগীও তো কিন্তু এখন কম পাচ্ছেন, হাঁচি কাশি রোগীর, অন্যান্য ফ্লুতে আক্রান্তের রোগী কম পাচ্ছেন, ডায়রিয়া কম হচ্ছে। তো একটার বিনিময়ে আরো 10টা, মানে একটা করলে 10টা আমরা মানে বেনিফিট হচ্ছে। তো সেই জায়গায় আবার ওই যে ঢিলে ঢালা হয়ে যাচ্ছে, এটা এখন ঢিলে ঢালা হওয়ার ব্যাপারটার সাথে আসলে যতটা হেলথ রিলেটেড ইস্যু, তার চেয়ে মানুষের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, মানুষের ডিমান্ড, একটা মাস্কের জন্য ফাইন্যান্সিয়াল
মাস্ক মাস্কের ব্যাপারে বাংলাদেশের মানুষ মাস্কের ব্যাপারে ঢিলে ঢালা ব্যাপারটা মেনে নিচ্ছি। হ্যাঁ, গড়ে কিন্তু 100 টাকার ফোন করে, গড়ে একেবারে নিম্নবিত্ত মানুষটার, এটা কিন্তু স্টাডিতে আছে। মাস্কের ব্যাপারে মানুষের এখন একটু উদাসীনতা দেখা যাচ্ছে রাস্তাঘাটে চলতে গেলে, এটা দেখা যাচ্ছে। এটার অথবা হাত ধোয়াতেও কিন্তু আমার অত খরচ হয় না। না, এটা এই দুইটা খাত খুব খরচের খাত না। এই দুইটা খরচের খাত, কিন্তু এই দুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আমি ফাইনান্সিয়াল জায়গাটা না আমি আসলে ঢিলে ঢালা বলতে আসলে মানুষের রাশের কথা বলছিলাম, যে মানুষ ঘরে কেন থাকতে চাচ্ছে না সেই ব্যাপারটাকে বলতে চাচ্ছিলাম। ফাইনান্সিয়াল নিড মানুষের আছে, সেটা বোধহয় অতটা ওইভাবে আমরা কঠিনভাবে মানতেও পারবো না। দিনের মাস্কের ব্যাপারে, এই মাস্ক বেসিক্যালি তো এখন আগে যেমন বড় বড় বিভিন্ন টাইপের মাস্ক ছিল, এখন কিন্তু সবকিছু ভুলে আমরা নরমাল একটা মাস্ক হলো বলছি, একটা নরমাল মাস্ক হলো, একটা কাপড়ের মাস্ক হলো, একটা মাস্ক থাকা উচিত, যেটা লাস্ট প্রোগ্রামে ক্যাম্পেইন ছিল 18 নিউজে, যেটা আমরা শুরু থেকেই বলার চেষ্টা করছি। যাই হোক, মানে বলা হচ্ছে যে একটা কাপড় দিয়ে নাকটা ঢাকতে হবে একদম। মানে সাতঘাটের জল খেয়ে এসেও যদি একটা কাপড়ের মাস্কে গিয়ে মানুষ একটু স্টিক করে, তারপরে আমরা বেঁচে যাই, মানে বাংলাদেশটা বেঁচে যায়। আমরা মার্চ মাস থেকেই কিন্তু শুরু করেছি যে কাপড়ের তৈরি মাস্ক আমরা নিজেরাও বিতরণ করি, এখনো করছি, সেটা ক্যাম্পেইনটা এখনো চলছে। যাই হোক, খুব অল্প সময় আমাদের হাতে, কয়েকজনের নাম পড়ে দিচ্ছি, আপনি একটু তাদের পরামর্শ দেবেন। হাজি মোহাম্মদ রুবেল, তার বয়স 38, ওজন 72 কেজি, ডায়াবেটিস নাই, ফ্যাটি লিভার থাকলে কি ফ্যাটি লিভারের কোনো ওষুধ পাওয়া যায়? আমি কি ওষুধ খেলে ফ্যাটি লিভার ভালো হবে এবং কি ওষুধ খাবো? রুবেল ভাইয়ের জন্য খুব তাড়াতাড়ি। ফ্যাটি লিভার কতগুলো গ্রেড হয়, গ্রেড 1, 2, 3, 4। এখানে প্রশ্ন হচ্ছে আপনার আসলে কোন গ্রেড। যদি আপনি ওভারওয়েট হয়ে থাকেন, ওবেজ পার্সন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ফ্যাটি লিভার আসাটা নর্মাল একটা প্রসিডিউর। সেক্ষেত্রে ওষুধের চেয়ে বড় উপদেশ হচ্ছে আপনাকে ওয়েট লস করতে হবে। আপনি যখন ওয়েট লস করবেন তখন লিভার থেকে তার স্টোরেজ ফ্যাটটা অটোমেটিক্যালি বডিতে ইউটিলাইজ হবে। সাথে আপনি আপনার লিপিড প্রোফাইলটা চেক করে নেবেন। যদি লিপিড প্রোফাইলে কোলেস্টেরল হাই থাকে, সেক্ষেত্রে আপনি কোলেস্টেরল কমানোর জন্য আমরা যেসব ওষুধপত্র ইউজুয়ালি সাজেস্ট করে থাকি সেগুলো স্বল্প সময়ের জন্য খেতে পারেন, কিন্তু তার সাথে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশনটা জরুরি। বিশ্ব বণিক, অবিশ্ব বণিক আর সামথিং নাম, প্রথম জ্বর ব্যথা হলে করোনা বলতে পারি, আর কি ওষুধ খাবো? প্রথম জ্বর ব্যথা হলে করোনা বলতে পারি। এখনকার সিচুয়েশনে আমরা যেটা ডাক্তাররা বলি, জ্বর, শরীর ব্যথা, ঠান্ডা, সর্দি, কাশি কোনো প্রমাণ না থাকলে এটা করোনা ধরে নিতে হবে, কারণ যে কোনোভাবে এক্সপোজ হতে পারেন। যদি জ্বরটা কমে যায়, 2-3 দিনের মাথায় জ্বরটা কমে যায়, অন্য কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, জ্বরকালীন সময় শুধু প্যারাসিটামল খাবেন, ভিটামিন সি বা লেবুর শরবত যেটা বলে একটু বেশি করে খাবেন, আর চেষ্টা করবেন একটু বাসা আইসোলেশনটা মেনটেন করার, যদি চেক করার ওয়ে না থাকে করোনা। আর যদি সম্ভব হয় করোনা স্যাম্পল পরীক্ষা করার, একটু করে নিলে সবার জন্যই নিরাপদ, একটা স্বস্তি, একটা ঝামেলা চলে যায় অল্পতেই। সাদ্দাম হোসেন লিখেছেন, আমার সমস্যা হচ্ছে 1 বছর যাবত আমার সর্দি, গলায় কফ আটকে থাকে আর বুকে ব্যথা করে বসে থাকলে। 1 বছর যাবত সর্দি কফ আটকে থাকে, এটা প্রথমত ওনার অ্যালার্জি, শরীরে অ্যালার্জির সমস্যা আছে কিনা এটা ভেবে দেখতে হবে। যদি অ্যালার্জির সমস্যা থেকে অনেক ক্ষেত্রেই অনেকের কাপ ভ্যারিয়েন্ট অ্যাজমা থাকে, কাশির মতো হয়, কফের মতো হয়, নাক দিয়ে একটু সর্দির মতো আসে, যেটাকে আমরা সচরাচর গুরুত্ব দিতে চাই না, কারণ অ্যাজমা শুনলে আমরা ভয় পাই, খুব খারাপ একটা রোগ ভেবে ভয় পাই। আর বুক যদি জ্যাম হয়ে থাকে, সেক্ষেত্রে কাশি থাকলে বুকে ব্যথাটা সেটার ফলস্বরূপ অনেক সময় চলে আসে। এই জন্য উনি যদি কোনো অ্যালার্জি লেভেলটা একটু চেক করেন, একটা বুকের এক্স-রে করে দেখেন, খুব ভালো হয়। আর সেই ক্ষেত্রে ওনার বুক জ্যাম হয়ে থাকে, সেক্ষেত্রে উনি অ্যান্টিহিস্টামিন বা মন্টেলুকাস্ট জাতীয় যে ওষুধ একটু নিয়ম করে কিছুদিন খেলে আরাম পাবেন, খেতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার দীপঙ্কর ঘোষ। আপনার অনুষ্ঠান শেষ হওয়ার পরেও অনেক কাজ আছে, অনেকগুলো প্রেসক্রিপশন দিতে হবে। যারা আমাদেরকে ফোন করেছেন, যারা আমাদের ফেসবুক পেজে লিখেছেন, অনেকের প্রশ্নের উত্তর দিতে পেরেছি, অনেকটা দিতে পারিনি, কিন্তু তার মানে যে দেওয়া হবে না তা নয়। আমাদের কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানের ধরনটাই এরকম, কিছুটা আলোচনা করতে পারি, আর পর্দার বাইরেও আমাদের অনেক অ্যাক্টিভিটি থাকে, যাতে নাকি আপনারা একটু সহযোগিতা পান। নিশ্চয়ই করোনাকালে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, যত্নে থাকবেন, অন্যকে যত্নে রাখবেন, এই প্রত্যাশা থাকলো আজকের অনুষ্ঠান থেকে। আগামীকাল দেখা হবে আবার। বঞ্চনাকে পার হলে পাবে জনসমুদ্রের ঠিকানা, আলোর পথ
সহযোগিতায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড।